বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে ইগনাইট একাডেমির পক্ষ থেকে তোমাদের ইনস্ট্রাক্টর হিসাবে আমি রয়েছি শিহাব সারোয়ার। আজকে আমরা পড়ব হলো বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হলো সমাস। তো অনেকেই বলে সমাস শিখতে নাকি 6 মাস সময় লাগে। আসলে বিষয়টা এরকম না। আজকে আমরা মাত্র 20 মিনিটে চেষ্টা করব সমাসের যে বেসিক কনসেপ্ট গুলো রয়েছে সেগুলো তোমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য। তো চলো প্রথমেই আমরা জেনে নিই সমাস কাকে বলে। দেখো, সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ বা একাধিক পদের মিলন, অর্থাৎ একাধিক পদ একত্রে যুক্ত হয়ে একটি নতুন কোন শব্দ গঠন করবে। অর্থাৎ বাক্যকে সংকোচন করাই হচ্ছে মূলত সমাসের প্রধান কাজ। তো চলো, সমাসের মূলত দুইটি অংশ থাকে। একটি হলো পূর্বপদ, আরেকটি হলো পরপদ। তো দেখো, আমরা যদি একটি শব্দের পূর্বপদ বা পরপদ চিনতে পারি তাহলে কিন্তু আমাদের মূলত সমাসের একটা বেসিক ধারণা আমাদের মধ্যে চলে আসে। তো আমরা সেই ধারণাটাকেই আরেকটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। যেমন দেখো, এখানে উদাহরণ হিসেবে আমরা একটি বাক্য উপস্থাপন করেছি। বাক্যটি হলো কুসুমের ন্যায় কোমল। তো দেখো, এই কুসুমের ন্যায় কমল এটি কিন্তু একটি দীর্ঘ বাক্য। তো এই বাক্যটিকে আমরা সমাসের সাহায্যে সংক্ষিপ্ত করেছি, অর্থাৎ এটাকে আমরা এক বাক্যে বলতে পারি বা একটি শব্দ আকারে বলতে পারি, সেটি হচ্ছে এই কুসুম কোমল। তো দেখো, এই যে কুসুম কোমল শব্দটি এখানে রয়েছে, এই কুসুম কোমলের এই যে শুরুর অংশ অর্থাৎ এই যে কুসুম, তো এই কুসুমটা হচ্ছে পূর্বপদ এবং এই যে পরে যে রয়েছে কোমল, এই কোমল হচ্ছে পরপদ। তো আসো আমরা যদি এই বিষয়টুকু বুঝতে পারি তাহলে মোটামুটি সমাসের 50% আমাদের শেখা হয়ে যাবে। এই যে আমরা বড় বাক্যটাকে যে সংকুচিত করলাম, তো এই বাক্যটার নাম কি? এই বাক্যটার নাম হচ্ছে ব্যাস বাক্য। ব্যাস বাক্য। তো আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো হয়ে থাকে, এইখানে মূলত আমাদের যে এইচএসসি রিলেটেড যে কোশ্চেন গুলো হয়ে থাকে, এগুলোতে মূলত হচ্ছে আমাদের এই যে এরকম ছোট ছোট পদ দেয়া থাকে বা ছোট ছোট শব্দ দেয়া থাকে, এগুলোর হচ্ছে আমাদেরকে বলে যে এর ব্যাস বাক্য নির্ণয় করো এবং সমাস চিহ্নিত করো যে এটি কোন সমাস। তো চলো, এখন হচ্ছে আমরা, যেহেতু আমাদের সমাসের মোটামুটি বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল যে সমাসের কি কি অংশ থাকে বা কয়টি অংশ থাকে সমাসের, এটা আমাদের জানা হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আমরা ব্যাস বাক্য চিনে গেছি। তো এখন আমরা এই সমাসের যে বিস্তারিত যে রূপ রয়েছে, সমাস কত প্রকার, কি কি, এইগুলো সম্পর্কে আমরা হচ্ছে এখন ধারণা নিব। দেখো, আমাদের বর্তমান যে ব্যাকরণ রয়েছে, এই বর্তমান ব্যাকরণ অনুসারে সমাস হচ্ছে মূলত 6 প্রকার। তো আসো আমরা এই 6 প্রকার কি কি এগুলো একটু দেখে নিই। তো এই 6 প্রকার কি কি? দেখো, আগে অনেকে বলতো যে সমাস 8 প্রকার, কিন্তু আমরা আগের হিসাবে আর যাবো না। এখন হচ্ছে আমরা বর্তমান সময় যেটা প্রচলিত আমরা সেই হিসাবে যাই। সমাস হচ্ছে মূলত 6 প্রকার। এর মধ্যে রয়েছে দ্বন্দ্ব সমাস, অব্যয়ীভাব সমাস, বহুব্রীহি সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস। তো এই হচ্ছে মূলত 6 প্রকারের সমাস। তো এখন হচ্ছে আমরা এক এক করে আর কি এই সমাসগুলোর বিস্তারিত সম্পর্কে জানবো, যে কোন সমাসে কোন পদ প্রাধান্য পায় বা কোন পদ প্রাধান্য পেলে কোন সমাস হবে। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা ধারাবাহিক ভাবে বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা আসি দ্বন্দ্ব সমাসে। তো এই দ্বন্দ্ব সমাস কি? দেখো, দ্বন্দ্ব সমাস হচ্ছে মূলত যে সমাসের উভয় পদ প্রাধান্য পায়। যেমন ধরো, এই যে আমরা এখানে উদাহরণ দেখি, উদাহরণে আমরা দেখো এখানে দিয়েছি ভাই বোন। দেখো, এইখানে কি তুমি ভাই বোন বলতে কি শুধু ভাইকে বোঝো বা শুধু বোনকে বোঝো? না, এখানে কিন্তু ভাই এবং বোন উভয়কেই বোঝানো হচ্ছে। এর মানে হচ্ছে এইখানে উভয় পদই প্রাধান্য পাবে। তো এরপর দেখো, এই যে বাবা মা, এখানে বাবা মা বলতে কি শুধু বাবাকে বোঝায়? না। শুধু মাকে বোঝায়? না, বাবা এবং মা উভয়কেই বোঝায়।
এরপরে দেখো এখানে আয় ব্যয় আরেকটি উদাহরণ রয়েছে। তো এই আয় ব্যয় এখানে কি শুধু আয়কে বোঝায়, শুধু ব্যয়কে বোঝায় না, এখানে কিন্তু আয় এবং ব্যয় উভয়কেই বোঝায়। তো এই দ্বন্দ্ব সমাস হচ্ছে মূলত যে সমাসে উভয় পদেই প্রাধান্য পাবে সেটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। এরপর আসো আমরা যাই অব্যয়ীভাব সমাসে। তো এই অব্যয়ীভাব সমাসটা কি? দেখো আমরা কিন্তু পূর্বপদ এবং পরপদ কাকে বলে সেটা আমরা দেখে এসেছি শুরুতেই। তো এখন দেখো এই অব্যয়ীভাব সমাস কি। তো দেখো এই অব্যয়ীভাব সমাস হচ্ছে মূলত কিন্তু এই সমাসের পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। তো দেখো আমরা এখানে উদাহরণ দিয়েছি উপকূল। দেখো এই উপকূল বিষয়টা আসলে কি? যেমন আমরা যদি এটাকে একটা সমুদ্র বিবেচনা করি, ধরো এটা হচ্ছে একটা সমুদ্র, এটা হচ্ছে একটা সমুদ্র। তো এই যে সমুদ্রের যে এইখানে যে যেখানে এসে সমুদ্রের পানিগুলো আর কি জমা হয়, এটা হচ্ছে মূলত হচ্ছে কুল, এটা হচ্ছে কুল। আর এই কুলের এই আশেপাশের যে এরিয়াটা থাকে অর্থাৎ কুলের সমীপে যে কুলটা থাকে এটাকে হচ্ছে বলা হয় উপকূল। তাহলে দেখো এখানে কি আমরা কুল বলতে কি এই কুলকে বুঝি, এই কুলকে বুঝি, নাকি এই কুলকে বুঝি? আমরা কিন্তু মূলত এই যে এই কুলের সমীপে যে কুলটা রয়েছে সেটাকে আমরা বুঝি, অর্থাৎ এইখানে পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তো এরপরে আসো দেখো এখানে আরো একটি উদাহরণ আমরা দিয়েছি উপশহর। এই উপশহর বলতে কি আমরা প্রধান যে শহর রয়েছে আমরা সেই শহরকে বুঝি, নাকি সেই শহরের পার্শ্ববর্তী বা নিকটবর্তী যে ছোট শহর রয়েছে আমরা সেই ছোট শহরকে বুঝি? এই উপশহর বলতে কিন্তু আমরা এই শহরের কাছাকাছি বা নিকটবর্তী যে ছোট শহর রয়েছে আমরা সেই শহরকে বুঝি। অর্থাৎ এখানেও পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। অর্থাৎ অব্যয়ীভাব সমাস হলো যে সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে। এরপর আসো, এরপর আমরা যাব হলো বহুব্রীহি সমাসে। তো এই বহুব্রীহি সমাসটা কি? এটা কিন্তু একটা মজার বিষয়। তো এই বহুব্রীহি সমাস হচ্ছে এই সমাসে কোনো পদের অর্থই প্রাধান্য পাবে না। তো দেখো এখানে আমরা উদাহরণ হিসেবে দিয়েছি হাতে খড়ি। দেখো হাতে খড়ি বিষয়টা কি? হাতে খড়ি বিষয়টা কিন্তু এরকম না যে আমরা হাতে একটা লাঠি বা খড়ি দিয়ে দিলাম এটা হাতে খড়ি হয়ে গেল, বিষয়টা কিন্তু এরকম না। হাতে খড়ি হচ্ছে মূলত শিশুদেরকে যে মানে শিক্ষার প্রাথমিক ধাপে যে জ্ঞানটা দেওয়া হয় অর্থাৎ প্রাথমিক শিক্ষার যে নলেজটা সেটাই হচ্ছে মূলত হাতে খড়ি। যেমন আমাদেরকে আমাদের বাবা মারা হচ্ছে ছোটবেলায় ক খ সরিয়ে সরাইয়ের লেখা শিখিয়েছে। তো এটা হচ্ছে মূলত আমাদের হাতে খড়ি। এইখানে হাতে খড়ি বলতে কিন্তু হাতকেও বোঝাচ্ছে না, আবার খড়ি বা কোনো লাঠিকেও বোঝাচ্ছে না। গ্রাম্য ভাষায় লাঠি বলতে মূলত খড়ি নির্দেশ করা হয়। তো এখানে কিন্তু সম্পূর্ণ একটি নতুন অর্থের উৎপত্তি হচ্ছে। অর্থাৎ প্রাথমিক যে আমাদের জ্ঞান রয়েছে সেই প্রাথমিক জ্ঞানের যে ধারণা দেয়া এরকম একটা অনুষ্ঠানকে মূলত হাতে খড়ির অনুষ্ঠান বলা হয়। তো এখানে সম্পূর্ণ নতুন একটি পদের সৃষ্টি হচ্ছে। দেখো এখানে যে গায়ে হলুদ, এই গায়ে হলুদ কিন্তু এই যে আমাদের যে গা, এই গাকেও নির্দেশ করে না, আবার যে হলুদ এই হলুদকেও কিন্তু নির্দেশ করে না। এই গায়ে হলুদ মূলত হচ্ছে নির্দেশ করে গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে সেই অনুষ্ঠানকে। তো এইখানেও কিন্তু পূর্বপদ বা পরপদ কোনোটাই প্রাধান্য পাচ্ছে না, এইখানে সম্পূর্ণ একটি নতুন পদের উৎপত্তি হচ্ছে। এখন আমরা কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস এবং দ্বিগু সমাস এই তিনটি সমাসকে একত্রে সম্মিলিতভাবে বোঝার চেষ্টা করব। তো দেখো এই তিন ধরনের সমাসের ক্ষেত্রে পরপদের অর্থ প্রাধান্য পাবে। অর্থাৎ কর্মধারায় তৎপুরুষ এবং দ্বিগু সমাসের ক্ষেত্রে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে না বা নতুন কোনো শব্দের সৃষ্টি হবে না, এখানে কিন্তু মূলত পরপদের অর্থ প্রাধান্য পাবে। তো দেখো এখন আমরা কর্মধারয় সমাসের ক্ষেত্রে একটু দেখি। কর্মধারয় সমাসে হচ্ছে পরপদে বিভক্তি থাকবে না। কি পরপদে বিভক্তি থাকবে না কর্মধারয় সমাসে? এরপর আসো তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসে কিন্তু বিভক্তি থাকবে। এরপরে দ্বিগু সমাস। দ্বিগু সমাসের ক্ষেত্রে কিন্তু পূর্বপদে সংখ্যা থাকবে। তো চলো এখন আমরা এই বিষয়গুলোকে একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। দেখো কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা এখানে উদাহরণ দিয়েছি নবপৃথিবী। কর্মধারয় সমাসের উদাহরণ দিয়েছি নবপৃথিবী। তো এই নবপৃথিবীর ব্যাস বাক্য করলে কি হয়? এই নবপৃথিবীর ব্যাস বাক্য হচ্ছে নব যে পৃথিবী, অর্থাৎ নতুন পৃথিবীকে বোঝাচ্ছে। তো দেখো এই বাক্যে কি কোনো বিভক্তি রয়েছে? না। আমরা কি জানি বিভক্তি 7 প্রকার, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। তো এই বিভক্তিগুলোর কোনোটাই কিন্তু এখানে নেই। তো এই কারণেই এখানে কিন্তু মূলত হচ্ছে আমাদের
পৃথিবীকে বোঝাচ্ছে, নব যে পৃথিবী অর্থাৎ নতুন পৃথিবীকে বোঝাচ্ছে, এবং এখানে কোনো বিভক্তি নেই। এই কারণে হচ্ছে এটা কর্মধারয় সমাস। এরপর দেখো সৎলোক। এই সৎলোকের ব্যাস বাক্য কি? সৎলোকের ব্যাস বাক্য হচ্ছে সৎ যে লোক। দেখো এইখানেও কিন্তু কোনো বিভক্তি নেই। এখানে কোনো বিভক্তি আছে? না, নেই। তো দেখো যার কারণে এখানে সৎ লোক বলতে কিন্তু এই সৎকে বোঝাচ্ছে না, অর্থাৎ সৎ যে লোক অর্থাৎ এই ব্যক্তিকে বোঝাচ্ছে, অর্থাৎ পরপদের প্রাধান্য এখানে পেয়েছে। তো এই ছিল মূলত আমাদের কর্মধারয় সমাস। এবার আসো, এবার আমরা যাব হলো তৎপুরুষ সমাসে। তৎপুরুষ সমাস কি? তৎপুরুষ সমাসে হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পাবে, এবং এই তৎপুরুষ সমাসে বিভক্তি থাকবে। তো দেখো এইখানে আমরা উদাহরণ দিয়েছি আম কুড়ানো। আম কুড়ানো, তো আম কুড়ানো এর ব্যাস বাক্য কি? আমকে আমকে কুড়ানো। দেখো এইখানে যে কে রয়েছে, এই কে কিন্তু একটা বিভক্তি। এই কে কোন বিভক্তি? এই কে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। তো দেখো এখানে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারতেছি যে এই আম কুড়ানো, আমকে কুড়ানো অর্থাৎ এইখানে বিভক্তি রয়েছে, এবং এখানে কিন্তু আমকে বোঝাচ্ছে না, এখানে আমকে কুড়ানোকে বোঝাচ্ছে, অর্থাৎ এখানে কুড়ানো প্রাধান্য পেয়েছে। তো যার কারণে এটা হচ্ছে তৎপুরুষ সমাস। এরপর দেখো মাপকাঠি। এই মাপ এই মাপকাঠির ব্যাস বাক্য কি? এই মাপকাঠির ব্যাস বাক্য হচ্ছে মাপের কাঠি। তো দেখো এই জন্য কিন্তু বিভক্তি, এই জন্য কিন্তু বিভক্তি। তো যার কারণে এটা তৎপুরুষ সমাস। তো এবার আসো, এবার আমরা চলে যাই আমাদের সর্বশেষ টপিক, এটা হচ্ছে দ্বিগু। তো এই দ্বিগু কি? দ্বিগু সমাস কি? দেখো এটা কিন্তু আমাদের বর্তমান আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি আমরা এই দ্বিগু সমাসের যে শব্দগুলো রয়েছে এগুলো আমরা ব্যবহার করি। দেখো দ্বিগু সমাসও কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পায়, আমরা আগেই জেনেছি। তো দেখো এইখানে দ্বিগু সমাসে হচ্ছে মূলত পূর্ব পদে সংখ্যা থাকবে, পূর্ব পদে সংখ্যা থাকবে। তো দেখো এই যে প্রথমে আমরা এখানে রয়েছে চৌরাস্তা, এই উদাহরণটা আমরা দেখি। এই চৌরাস্তার ব্যাস বাক্য কি? চার রাস্তার সমাহার, অর্থাৎ চারটি রাস্তায় এসে একটি বিন্দুতে মিলিত হয়েছে। তো এইটাই হচ্ছে মূলত চৌরাস্তা। তো এই চৌরাস্তার ক্ষেত্রে দেখো এইখানে কিন্তু এই যে আমাদের পূর্বপদ যে রয়েছে পূর্বপদে কিন্তু এই যে চৌ শব্দটি রয়েছে, চৌ দিয়ে কিন্তু মূলত চারকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এইখানে সংখ্যা চলে এসেছে। তো এই কারণে আমরা দেখো ইজিলি কিন্তু আমরা বলতে পারি যে এটা এই চৌরাস্তা হচ্ছে দ্বিগু সমাস, অর্থাৎ পূর্বপদে হচ্ছে সংখ্যা এসেছে। তো এরপর দেখো এই যে আমাদের আরো একটি উদাহরণ রয়েছে এখানে শতাব্দী। এই শতাব্দী কি? শতাব্দীর ব্যাস বাক্য কি? শতাব্দীর ব্যাস বাক্য হচ্ছে শত অব্দের সমাহার। অর্থাৎ দেখো এখানে কিন্তু এই যে শত কি? শত বলতে কি? এখানে 100 কে বোঝায়। শতাব্দী বলতে মূলত হচ্ছে 100 বছরকে বোঝায়। তো দেখো এইখানেও কিন্তু এই যে পূর্বপদে শত শব্দটি এসেছে, যেটা দ্বারা মূলত সংখ্যাকে নির্দেশ করে। তো এই কারণে এই শতাব্দী হচ্ছে দ্বিগু সমাস। তো আশা করি তোমাদের এই সমাসের যে বেসিক ধারণাগুলো রয়েছে এগুলো তোমাদের সামনে তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তো এই ছিল মূলত আমাদের আজকের সমাসের সংক্ষিপ্ত পরিচিতি। আশা করব তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য কিন্তু আমাদের একটি পেইড ব্যাচ চলমান রয়েছে। তো তোমরা যদি আমাদের এই পেইড ব্যাচে ভর্তি হও, তোমরা আমাদের পেইড ব্যাচের পিডিএফ পেয়ে যাবা। এর সাথে হচ্ছে আমরা তোমাদেরকে ইন ডিটেল এই টপিকগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি হচ্ছে তোমাদের পরীক্ষার আগে আমরা ম্যারাথন ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো আশা করি তোমরা যদি আমাদের সঙ্গে প্রপারলি যুক্ত থাকো তাহলে তোমাদের ফলাফল অবশ্যই ভালো হবে।
তো তোমরা যারা আমাদের ইগনাইট একাডেমির সাথে যুক্ত হবা, তোমাদের গাইডলাইন দেওয়ার জন্য আমাদের টিচার প্যানেল রয়েছে, দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী মেধাবী স্টুডেন্টরা। তো তোমাদের ভাইয়াদের পরামর্শ নিয়ে তোমরা আশা করি অনেক ভালো কিছু করতে পারবে। আর আমরা সব সময় চেষ্টা করব তোমাদেরকে প্রপারলি একটা গাইডলাইনের মধ্যে রাখতে, এবং তোমাদের পরীক্ষায় যেন ভালো ফলাফল হয় এটা নিয়ে আমরা সর্বোচ্চ এফোর্ট দিব তোমাদের প্রতি। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।